আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আলোচনা করার জন্য চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তোমাদের কাছে সবথেকে কঠিন লাগা যে চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য। তো আশা করি তোমরা যদি আজকের এই ক্লাসটা করো তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা খুবই সুন্দরভাবে এই চ্যাপ্টারটা বুঝতে পারবা। অধিকাংশ শিক্ষার্থীর কাছে এই চ্যাপ্টারটা একটা ভীতির নাম, তারা সবাই মনে করে এই চ্যাপ্টারটা খুবই কঠিন। যদিও হ্যাঁ, এখানে তোমাদের বইয়ে যে কথাগুলো বলা আছে খুবই সংক্ষিপ্তভাবে বেসিক নিয়ে ওইভাবে আলোচনা নয়, সেজন্য তোমাদের কাছে এটা অনেকটাই কঠিন মনে হয়। তো যদি তোমরা আজকে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে আর তোমাদেরকে এতটা ভীত হতে হবে না, তোমাদের কাছে খুবই সহজ লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আসলে আমাদের অধ্যায়ের নামটা প্রথমে দেখি, রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায়? দেখো রাসায়নিক শব্দটার মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে, সেটা হলো রসায়ন। রসায়ন আমরা জানি বিজ্ঞানের একটা অংশ হলো রসায়ন, তোমরা সবাই জানো মোটামুটি, আশা করি যে আমরা জানি বিজ্ঞানকে আমরা এখানে তিনটি অংশ ভাগ করি। একটা হলো কি জীববিজ্ঞান, রসায়ন, আর একটা হলো পদার্থবিজ্ঞান। এর মধ্যে সবথেকে একটা ভ্যালুয়েবল সাবজেক্ট হলো রসায়ন, তাই না? তো রসায়নে মেনলি বিভিন্ন ধরনের অণু, পরমাণু এবং তাদের দ্বারা গঠিত বিভিন্ন যৌগ থাকে, এবং এই যৌগগুলো পরস্পরের মাধ্যমে কী করে, বিভিন্ন ধরনের বিক্রিয়া করে নতুন নতুন যৌগ তৈরি করে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করে থাকি আর কি। তো সেইগুলো নিয়ে মেনলি এখানে আলোচনা করা আছে যে আসলে এই রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হয় বা কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, এইগুলো নিয়ে এখানে আলোচনা। তো দেখো এখানে প্রথমে কি বলছে যে আমাদের চারপাশে নানা রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে, আবার কখনো বা রোগ নিরাময় সাহায্য করে। তাহলে কি বুঝলাম এখানে, যে আমাদের যে এখানে পরিবেশের চারপাশে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, এগুলো কি করে? রাসায়নিক বিক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হতে পারে, আবার আমাদের ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি হতে পারে, আবার আমাদের রোগ নিরাময় সাহায্য করতে পারে। তো দেখি আমরা এখানে কি কি শিখতে পারবো এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো, দেখো এখানে কি বলছে, যে এখানে বলছে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কী কী ধরনের হয় এবং সেগুলো কেমন, সেগুলো ব্যাখ্যা করতে পারবো। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বরে দেখো শুষ্ক কোষের শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে পারবো। শুষ্ক কোষ তোমরা অনেকেই জানো হয়তো বা, যে ব্যাটারি যেগুলো দেখো আমরা আমাদের রিমোটে ব্যবহার করে থাকি এবং আমাদের ওই যে লাইটে ব্যবহার করে থাকি, দেখবে অনেক অধিকাংশ যে ব্যবহার সানলাইট ব্যাটারি যেগুলো আছে সেগুলো হলো আমাদের শুষ্ক কোষ। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। তারপরটা দেখো তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারবো। তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারবো। তড়িৎ বিশ্লেষণ পরীক্ষাটা খুব একটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে তোমাদের সৃজনশীল থাকে তোমাদের, তো এটা আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তারপরটা দেখো পরীক্ষণ কাজে রাসায়নিক পদার্থ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার সঠিকভাবে করতে পারবো, অর্থাৎ রসায়নাগারে যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়েও এখানে আলোচনা আছে। তারপরে দেখো আমাদের জীবনে রাসায়নিক বিক্রিয়ার অবদান উপলব্ধি করতে পারবো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের জীবনে কী কী কাজ করে বা রসায়ন কেন আমাদের জীবনের জন্য জরুরি, এগুলো নিয়ে আলোচনা করা আছে। তো দেখো এখানে প্রথম যে টপিকটা সেটা হলো প্রতীক, সংকেত এবং যোজনী। তো রসায়ন পড়তে গেলে অবশ্যই আমাদেরকে আগে এগুলো জানতে হবে, প্রতীক, সংকেত এবং যোজনী। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো যে আমরা রসায়ন মেনলি আমাদের রসায়নে যে বিজ্ঞানের ফান্ডামেন্টাল বা ভিত্তি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। দেখো যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে আমরা কি বলি, সাধারণত আমরা পরিবেশ বলি না, দেখো পরিবেশ বলি। তো পরিবেশে দেখো আমাদের দু ধরনের জিনিস আছে, একটা হলো জীব আর একটা হলো জড়, তাই না? তো জীব এবং জড়, তাহলে এই দুই প্রকার জিনিসকে আমরা কি বলি, পদার্থ বলি না, বলো তো? পদার্থ বলি। অর্থাৎ পদার্থের সংজ্ঞা তোমরা সবাই জানো, যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে আমরা পদার্থ বলি। তো পদার্থ দুই প্রকার, একটা হলো জীব পদার্থ, একটা হলো জড় পদার্থ। দেখো এইসব পদার্থ নিয়ে মেনলি আমাদের বিভিন্নভাবে পদার্থের মধ্যে সাধারণত যে রহস্যময় ঘটনাগুলো মেনলি আমাদের বিজ্ঞানের অংশ, তাই না? তো দেখো, তো এখানে দেখো এই পদার্থগুলোর যদি আমরা আমাদের বিজ্ঞানের মধ্যে ভাগ করে দেই, আসলে এই পদার্থগুলো কীভাবে তৈরি হয়, এই যে গঠনগত অবস্থা, যেমন মনে করো একটা বিল্ডিং, সাপোজ এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং কী দ্বারা তৈরি? বিল্ডিং কিন্তু অসংখ্য কী দ্বারা তৈরি, বলতো ইট দিয়ে তৈরি, তাহলে ইট কি, তাহলে এই বিল্ডিংয়ের ভিত্তি না, বলতো ইট হলো এই বিল্ডিংয়ের ভিত্তি,
ঠিক তেমনি রসায়ন হলো আমাদের এই বিজ্ঞানের ভিত্তি। তাহলে বিজ্ঞান মনে করো আমাদের 3টা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। একটা কি বলতো, আমাদের হলো বায়োলজি বা জীববিজ্ঞান, বায়োলজি হয়, আরেকটা হলো ফিজিক্স বা পদার্থ, আরেকটা হলো কেমিস্ট্রি বা রসায়ন। তো এখানে আমি বললাম যে কেমিস্ট্রি বা রসায়নকে বলা হয় মূল ভিত্তি। কেননা দেখো এই কেমিস্ট্রির মধ্যে আলোচনা করা হয় মৌলিক পদার্থ নিয়ে। দেখো যেটা বললাম না, আমাদের চারপাশে যা আছে সবই পদার্থ, কেউ জড় কেউ জীব। তার এই যে পদার্থ বললাম, এই পদার্থের যে গঠনগত ভিত্তি, আমরা জানি পদার্থর একক কি বলতো, পদার্থ কি দ্বারা গঠিত, পরমাণু দ্বারা গঠিত, তাই না? আমরা এটা জানি সাধারণভাবে পদার্থ পরমাণু দ্বারা গঠিত। তাহলে এই পরমাণু নিয়ে মিললে আলোচনা করা হয় আমাদের রসায়নে, বুঝতে পারছো? রসায়নে মিললে আমাদের এই পরমাণু নিয়ে আলোচনা করা হয়। তাহলে রসায়নে কি নিয়ে আলোচনা করা হয়, পরমাণু নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ মৌলিক পদার্থ, যেগুলো বলে আমি মৌলিক পদার্থ। এখন বলতে পারো যে এই যে মৌলিক পদার্থ, অর্থাৎ আমরা জানি যে 118টি মৌলিক পদার্থ থাকে, যে হিলিয়াম, নিয়ন, অক্সিজেন, নাইট্রোজেন, যেগুলো তোমরা জানো 118টি আছে, যে এইগুলো হলো কি মেইনলি মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ নিয়ে এবং মৌলিক পদার্থের মাধ্যমে আমাদের কী তৈরি হয়, যে বিভিন্ন অণু তৈরি হয়, মৌলিক পদার্থ নিয়ে অণু তৈরি হয় এবং অণু এবং যৌগ তৈরি হয়, এবং যৌগগুলো কি করে, বিক্রিয়া করে। এইগুলো মিলে আবার কী তৈরি হয় বলো তো, বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হয়, তাই না? তো এই পদার্থটাই যদি আমাদের জীব হয় তাহলে এটা তো জীববিজ্ঞানের অংশ, আর যদি জড় হয় তাহলে কি হয়ে যায়, আমাদের পদার্থের অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বুঝতেই পারলা যে আসলে আমাদের যে ফান্ডামেন্টাল বিষয়টা, আসলে আমাদের বিজ্ঞানের ফান্ডামেন্টাল বা ভিত্তি যেটা, সেটা কি বলতো, সেটা হলো রসায়ন। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন আমরা জানি যে বিজ্ঞানে এখানে আমাদের যেমন পদার্থ নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তো পদার্থের মূল ভিত্তি যেটা, সেটা হলো রসায়ন, অর্থাৎ মৌলিক পদার্থ বা পরমাণু। তো দেখো এখানে মৌলিক পদার্থ বা পরমাণু নিয়ে আলোচনা করা আছে। আমরা শুরু করে দেই। দেখো প্রতীক, সংকেত বা যোজনী। দেখো সপ্তম শ্রেণীতে তোমরা প্রতীক, সংকেত সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো, জানি না তোমরা পেয়েছো কিনা, যেহেতু তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছিল। দেখো রাসায়নিক বিজ্ঞান গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক এই 2 শ্রেণীতে ভাগ করেছেন। এ পর্যন্ত প্রায় 118টি মৌলিক পদার্থের কথা জানা গেছে। তো তাহলে দেখো মৌলিক পদার্থ কয়টি, 118টি। তো এগুলো কোনগুলো, দেখো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এইগুলো কিন্তু মৌলিক পদার্থ, বুঝছো? অর্থাৎ এগুলো একই ধরনের মৌলিক পদার্থ দ্বারা গঠিত। হাইড্রোজেন শুধু হাইড্রোজেন দ্বারা গঠিত, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম, এগুলো মৌলিক পদার্থ বলা হয়। তাহলে এগুলো কিন্তু মৌলিক পদার্থ, আমরা কি বলে থাকি, এদের মৌল বলে থাকি, ঠিক আছে? একটা বিষয় কি জানো, আমি তোমাদেরকে আসলে একদম বেসিকলি পড়ানোর চেষ্টা করব। তোমরা যারা বাসায় পড়তে পারো না, বা তোমরা যারা টিউশন করতে পারো না, বা কোচিং করো কিন্তু ভালো করে বুঝতে পারো না, ক্লাসে ভালো করে বুঝতে পারো না, তাদেরকে আমি বেসিক ওয়াইজ একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি রেগুলার আমার ক্লাসগুলো করো, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাইবা। তাহলে দেখো যেটা বললাম, মৌলিক পদার্থ হলো 118টি। দেখো তারপর দেখো, সাধারণত এই মৌলের পুরো নামের সংক্ষিপ্ত, পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়, বুঝতে পারছো? তাহলে যে মনে করো যে আমরা হাইড্রোজেন বলি, মৌলিক পদার্থ কি বলো তো, প্রথম মৌলিক পরমাণু যেটা পদার্থ হলো সেটা হলো আমাদের হাইড্রোজেন। এভাবে লিখে হাইড্রোজেন, ঠিক আছে? তো মনে করো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন দেখো এটা কিন্তু একটা বড় একটা নাম হয়ে গেল না বলতো, হাইড্রোজেন যেটা প্রথম মৌলিক পদার্থ। তো হাইড্রোজেনকে এভাবে লেখাটা অনেক আমাদের ক্রিটিক্যাল হয়, বা যখন আমরা বিক্রিয়া যখন ব্যবহার করবো বা যৌগ গঠনে ব্যবহার করবো, তখন তো এটা লেখা যায় না। এই জন্য এটা পুরো নামের সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করি কি, হাইড্রোজেন, বুঝতে পারছো? আবার দেখো কার্বন, আমরা যখন 6 নাম্বার মৌলিক পদার্থ বা 6 নাম্বার পরমাণু যেটা হলো মৌল হলো, এটা হলো কার্বন। তাহলে কার্বন পুরোটা না লিখে আমরা কি লিখি, শুধু সি লিখি। তো আশা করি বুঝতে পারছো। তো এভাবে দেখো এই পুরো নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি, সংক্ষিপ্ত রূপকে আমরা, দেখো এখানে লেখা আছে, একে আমরা প্রতীক বলে থাকি। তাহলে দেখো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসে বিভিন্ন, যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। শুধু এমনিও থাকতে পারে যে প্রতীক কাকে বলা হয়, তখন আমরা উত্তর লিখবো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন দেখো হাইড্রোজেন, দেখো যেটা তোমাদের দেখালাম যে হাইড্রোজেন অনেক বড়ভাবে লিখতে হয়, কিন্তু যখন আমরা সংক্ষিপ্ত লিখি তখন হাইড্রোজেন দিই। অক্সিজেন হচ্ছে দেখো ক্যালসিয়ামকে আমরা সি এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। যে ইংলিশে দেখো এমনি লিখি
CUM, তাহলে তো অনেক বড় হয় জানা, শুধু আমরা এখানে কি ব্যবহার করি, CA ব্যবহার করে লিখি। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলি, আমরা প্রতীক বলি। এখন দেখো আবার যে আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, সংকেত বলা হয়। দেখো আমরা জানি, তোমরা অলরেডি দেখো যে পদার্থের গঠন বা পরমাণু গঠন চ্যাপ্টারগুলো পড়ছো তোমরা, তো সেখানে দেখছো যে আমরা জানি দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা পরমাণু মিলে আমাদের কি তৈরি হয়, অণু তৈরি হয়। যেমন দুইটা যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি তৈরি, দুইটা হাইড্রোজেন যুক্ত করলে আমাদের কি তৈরি হয় বলতো, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে এটা কিন্তু একটা অণু, তাই না, হাইড্রোজেন এটা একটা অণু, বা কার্বন ডাইঅক্সাইড এটা একটা অণু। তাহলে দেখো এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যখন দেখলাম এটা কিন্তু দেখো আমরা কি হয়ে গেল, এটা কিন্তু সংকেত হয়ে গেল। তাহলে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কি, কার্বন ও অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড। তো দেখো কার্বনটাও ছিল কিন্তু আমাদের, যদি আমরা দেখো যে আমি তোমাদের একটা জিনিস লিখি এখানে দেখো, তাহলে এখানে আসলে মেন বিষয়টা কি ছিল, এখানে CARBON, কার্বন প্লাস কি ছিল, অক্সিজেন। তাহলে এটা বিক্রিয়া করে, এটা দেখো এখানে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, দেখো। তাহলে এই যে এদিকে দেখো যেগুলাই দেখো আমাদের মৌলিক পদার্থ ছিল, এরা কিন্তু দেখো এইভাবে লেখা কি আমাদের, এইভাবে লেখাটা অনেক কষ্টসাধ্য না বলতো। তো আমরা দেখো এই কার্বনের জায়গায় শুধু C লিখি, আর অক্সিজেন জায়গায় শুধু কি লিখি আমরা বলতো, O2 লিখি। তাহলে এই যে এইগুলোকে বলা হয় আমরা প্রতীক। তো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক, এগুলো হলো প্রতীক, তো এগুলো হলো আমাদের প্রতীক, ঠিক আছে। আর এই যে এখানে দেখো একটা দেখো কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা কি লিখি, কার্বন ডাইঅক্সাইড মানে দুইটা অক্সিজেন থাকবে। তা এটা হয়ে গেল আমাদের সংকেত, অর্থাৎ এটা একটা অণু। তো অণু বা যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলে থাকি আমরা বলতো, সংকেত বলে থাকি। তা আশা করি বুঝতে পারছো, সংকেত আর প্রতীকের মধ্যে তোমাদের আশা করি আর কোনো কনফিউশন হবে না, এটা মনে রাখবো তোমরা, ঠিক আছে। তো এখন দেখো পরবর্তী টপিকটা কি আছে এখানে। তাহলে দেখো এখানে যে আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন হাইড্রোজেন অণুর সংকেত হলো H2, অক্সিজেনের সংকেত হলো O2, এবং হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হলো কি বলতো, হাইড্রোজেন ক্লোরাইড HCl। তো আশা করি বুঝতে পারছো। দেখো পরের লাইনটা দেখো, যৌগের সংকেত লেখার সময় আমাদের মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে ভাবতে হয়। কি বললো, যে মৌলের আমরা যদি কখনো যৌগের সংকেত লিখবো, তখন লেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হয়, যোজনী সম্পর্কে ধারণা রাখতে হয়, বা যোজনী সম্পর্কে ভাবতে হয়। তো যোজনীটা কি এখন নিচে দেখি। মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলোর একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সাথে তুলনা করতে পারি। আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিই বিষয়টা, আসলে যোজনীটা কি, তারপরে দেখো যদি আমি পড়ি ওখানে বুঝতে পারবা। আসলে যোজনী হলো হাত। যোজনী কি বলতো, যোজনী হলো হাত। যোজনী সমান আমরা লিখতে পারি হাত। অর্থাৎ কোনো একটা পরমাণু অপর কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পারবে কয়টি হাত দিয়ে, তাকে বলি আমরা তার যোজনী, ঠিক আছে। দেখো যোজনীটা আমরা কিভাবে বের করি, দেখো যোজনী মেলে বের করি আমরা ইলেকট্রন দিয়ে। শেষ শক্তি স্তর আমরা দেখো যে এর আগে আমরা শিখছিলাম যে ইলেকট্রন বিন্যাস। যেমন মনে করো যে কার্বন আমরা হাইড্রোজেন বলি, হাইড্রোজেনের কয়টা পরমাণু থাকে, একটা। আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মানে তার প্রোটন সংখ্যা 1, তার ইলেকট্রনও একটা। তার ইলেকট্রনও কয়টা বলতো, ইলেকট্রনও একটা। আবার দেখো কার্বনের ক্ষেত্রে তার কি বলতো, প্রোটন সংখ্যা 6, তার কি হবে, ইলেকট্রনও হলো আমাদের 6টা। তাহলে এদের কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস শিখছিলাম কিভাবে বলতো, যে কার্বনে যদি ইলেকট্রন বিন্যাস করি 6 কি হবে আমাদের, আমরা দেখছিলাম যে প্রথম কক্ষপথে কয়টা থাকবে, 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, তাহলে এখানে 4টা থাকবে। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস আমাদের 2 to n s করে সূত্র মেনে চলে, অর্থাৎ প্রথম কক্ষপথে n এর জন্য 1, দ্বিতীয় কক্ষপথের জন্য 2, ঠিক আছে। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা, এভাবে আমরা দেখছিলাম, ঠিক আছে। আর তারপরটা হলো 18টা, এইভাবে দেখছিলাম। তো কার্বনে যদি আমরা কি করি, আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবো যে 2, 4 থাকে। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা। তো এইগুলোকে মেইনলি আসলে শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন কার্বনে থাকার কারণে কার্বনের যোজনী কত, 4। তো এটা যদি তোমাদের জন্য সহজভাবে বললাম, আসলে মেইনলি এটা হয় না। আমরা মেইনলি যদি বলি যে যোজনী কি, যে কোনো একটা পরমাণু শেষ কক্ষপথের বিজোড় সংখ্যক ইলেকট্রনকে মিলে আমরা বলি যোজনী। তো তোমাদের ক্লাসের জন্য আমি যেটা শর্টকাটলি বলবো যে, অর্থাৎ একটি পরমাণু যে কয়টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে,
অর্থাৎ যে কটা একযোজী পরমাণুর সাথে, অর্থাৎ যে পরমাণুটার মনে করো শেষ কক্ষপথে ইলেকট্রন একটি, অর্থাৎ যেমন হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন যে অর্থাৎ একটা পরমাণু, মনে করো সাপোজ একটা পরমাণু, এই পরমাণুটা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেটাই তার যোজনী। বুঝতে পারছো? সেটাই তার যোজনী। অথবা দেখো অন্য আমরা যদি বলি মানে অর্থাৎ তাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আসবে, একটা নিবে বা দিবে, সেটাই হলো তার যোজনী। অন্যভাবে যদি তোমাদেরকে আমি বলি, আরও সহজভাবে বলি, দেখো আমরা পরমাণুগুলো যেগুলো দেখছি তাদের শেষ কক্ষপথে কয়টা থাকে বলো তো? একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ছয়টা, সাতটা, আটটা থাকতে পারে। এগুলো দেখো ইলেকট্রন থাকতে পারে শেষ কক্ষপথে। তো একটা বিষয় তোমরা মনে রাখবা যে প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ কক্ষপথে ইলেকট্রন দুইটা অথবা আটটা রাখতে, অর্থাৎ দত্তপূর্ণ বা অষ্টকপূর্ণ আণু বলি। কি বলি বলতো? দত্তপূর্ণ বা অষ্টকপূর্ণ করতে চায়। ঠিক আছে, দেখো আমি যেটা বুঝাই বলি তোমাকে, দেখো হাইড্রোজেন একটা পরমাণু, এর দেখো প্রোটন সংখ্যা কত? 1, অর্থাৎ তার শেষ কক্ষপথে ইলেকট্রন কত? যেহেতু তার প্রোটন 1, তার মানে তার ইলেকট্রনও কত? 1। তাহলে যদি তার কক্ষপথে একটা, যদি একটা, তার কি হবে? একটা হাইড্রোজেনের দিলাম নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসে তারপরে একটা কক্ষপথে একটা, তার মানে তার এখানে কি বলতো? প্রোটনও তার একটা। তাহলে আমরা একটু আগে দেখলাম প্রত্যেকটা পরমাণু কি চায়? যে দত্তপূর্ণ বা অষ্টকপূর্ণ করতে চায়। তাহলে দেখো এর আছে একটা, এখন 8টা পূরণ করতে যাবে না, কি করবে? আমরা যেন প্রথম কক্ষপথে 2টা ধারণ করতে পারে, সে কি করবে? আর একটা নিয়ে 2টা করার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে এটা হাইড্রোজেন দেখো সুস্থিত হতে গেলে কি করবে? তার 2টা করতে চাইবে। তাহলে 2টা করতে গেলে কি করতে হবে? তার একটা আছে, আরও একটা লাগবে, তাই না? তাহলে কি হবে? 2টা হবে। তাহলে সে কয়টা ইলেকট্রন নিবে, অর্থাৎ সুস্থিত হতে গেলে সে কয়টা নিবে সেটাই তার যোজনী। আর একটা বিষয় মনে রাখবা, সুস্থিত হওয়া মানে কি? সেই যৌগ গঠন করতে যাবে, ঠিক আছে? সুস্থিত মানে কি? সুস্থিত হবে কখন? যৌগ গঠনের সময়, যৌগ বা অণু গঠনের সময়। বুঝতে পারছো? তো অণু বা যৌগ গঠনের সময় তাহলে কি করবে? তাহলে একটা পরমাণু শেষ কক্ষপথে অষ্টকপূর্ণ বা দত্তপূর্ণ, অর্থাৎ 2টা বা 8টা করতে যে ইলেকট্রন লাগবে সেটা করবে। তাহলে দেখো আরও একটা আমি দেখাই, যে দেখো অক্সিজেনের ক্ষেত্রে দেখাই। আমরা দেখি অক্সিজেন হলো 8, অক্সিজেনের ক্ষেত্রে দেখাই। তো অক্সিজেন এই পরমাণুটা শেষ, আমাদের টোটাল ইলেকট্রন কত? 8টা। তার প্রোটন সংখ্যা যেহেতু 8, ইলেকট্রনও 8টা। এটা আশা করি তোমাদের বেসিকটা আছে, যে কোনো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা সমান হলো ইলেকট্রন সংখ্যা। তো এখন এখানে দেখো যে এটা যদি ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলো তো? প্রথম কক্ষপথে 2টা, তারপরটা হলো আমাদের 6টা, ঠিক আছে? তাহলে 8টা হয়ে গেল, আর তো নাই। তাহলে দেখো তার শেষ কক্ষপথে এটাও কিন্তু কি হতে যাবে বলো তো? 8টা হতে যাবে। দেখো এটা 8, যদি এখানে ইংলিশ লেখাটা আমাদের জন্য আসলে উচিত, তারপর আমি বাংলা লিখতেছি। তাহলে এটা কিন্তু 8 মনে করো। তাহলে দেখো শেষ কক্ষপথে তার কয়টা আছে? প্রথম কক্ষ, তাহলে আমি যদি চিত্রটা অন করি, এটা প্রথম কক্ষপথ। তো প্রথম কক্ষপথে এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো? তো এখানে মনে করো একটা ইলেকট্রন, এটা। তারপর দেখো দ্বিতীয় কক্ষপথ এখানে দিলাম, দ্বিতীয় কক্ষপথ দিলাম। তো এখানে দেখো দ্বিতীয় কক্ষপথ তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? এখানে যেটা দেখলাম যে দ্বিতীয় কক্ষপথে থাকবে হলো 6টা ইলেকট্রন, তাই না? এই 6টা, আর প্রথম হলো 2টা। তাহলে দেখো এ কি করবে? তাহলে দেখো অষ্টকপূর্ণ করবে না দত্তপূর্ণ করবে? তাহলে তো 6টা আছে, তার মানে তার লক্ষ্য কি? অষ্টকপূর্ণ করবে, সেই জন্য তার কয়টা ইলেকট্রন লাগবে? সে কিন্তু আরও 2টা ইলেকট্রন অন্যের কাছ থেকে নেবে। তার মানে দেখো সে সুস্থিত হওয়ার জন্য 2টা নেবে, এই জন্য তার যোজনী কত? তার যোজনী হলো 2। তা আশা করি বুঝতে পারছো। আবার একটা বিষয় বলি, যাদের মনে করো কিছু মৌল আছে যাদের কি করো বলতো? যাদের শেষ কক্ষপথে খুবই কম সংখ্যক ইলেকট্রন থাকে, 1 থেকে 2টা। যেমন যদি লিথিয়াম বলি, লিথিয়ামের হলো কি? আমাদের পারমাণবিক সংখ্যা হলো 3। তাহলে দেখো তার ইলেকট্রনগুলো কি হবে? 1 2, সরি কি হলো, একটু ভুল হয়ে গেল, যে তাহলে 2 1, প্রথমে 2টা, তারপর কক্ষপথে একটা। তার মানে কি হবে দেখো? এই ক্ষেত্রে কি করবে? তার দত্তপূর্ণ করবে না অষ্টপূর্ণ করবে? দেখো তো, অর্থাৎ কক্ষপথ পূর্ণ হতে হবে। দেখো এখানে এই বিষয়টা দেখো। তাহলে দেখো এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, তার প্রথম কক্ষপথ তাহলে কি আছে এখানে? একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন আছে। তার দ্বিতীয় নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? তারপর এখানে একটা ইলেকট্রন আছে। তো এখন দেখো এখানে কি সে আর একটা দত্তপূর্ণ করবে না কি করবে? তখন দেখো এই কক্ষপথের ধারণ ক্ষমতা কত বলো তো? ধারণ ক্ষমতা হলো 8টা। তাহলে এখানে সুস্থিত হতে গেলে 8টা করতে হবে। 8টা করতে হলে কি তার একটা আছে, আরও লাগে 7টা। তো এই 7 টাকা কেউ তাকে দেবে না, কখনোই দেবে না। তাহলে সে কি করতে পারে বলো তো? এই ক্ষেত্রে দেখো লিথিয়ামটা কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তখন সে শেষ কক্ষপথে একটা আছে না, একটা অন্যকে দিয়ে দিবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে।
ত্যাগ করে দিলে কি হবে আমাদের বলো তো, তাহলে এই কক্ষপথটা ক্রস হয়ে গেল, আমাদের এই কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ ক্রস হয়ে গেল, তার থাকবে শুধু 1 নম্বর কক্ষপথ থাকবে। তাহলে এই কক্ষপথ 2টা থাকে মানে কি, সেটা একটা সুস্থিত অবস্থা, তাই না? তাহলে দেখলাম আমরা যে যৌগ গঠনের সময় কোনো পরমাণু কি করবে, ইলেকট্রন দান করে, তো কেউ কি করবে, ইলেকট্রন ত্যাগ করে, বুঝছো, ইলেকট্রন ত্যাগ করে। যারা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি করবে, আমি একটা জিনিস এখানে অলরেডি তোমাদের আগে শিখে দেয়, তাদেরকে বলি আমরা ধাতু। কি বলবো আমরা বলো তো, ধাতু বলবো। আর যারা গ্রহণ করে দেখো অষ্টক করার জন্য বা 2টা করার জন্য কি করবে, গ্রহণ করবে, তারা হলো অধাতু। এটা জিনিস মনে রাখবা, একটু পরে আমাদের লাগবে এগুলা। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে সুস্থিত অবস্থা লাভ করার জন্য তারা বলে ধাতু, আর যারা ত্যাগ করে তাদেরকে বলে অধাতু। এখন একটা বিষয় দেখো, তাহলে এখন সহজভাবে বলি যে যৌগ গঠনের সময় কোনো একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সেটাই তার যোজনী। তাহলে যৌগ গঠনের সময় কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে যোজনী বলে, তাকেই তার যোজনী বলে। তো আশা করি তোমাদের যোজনী সম্পর্কে ধারণা ক্লিয়ার। এবং এখানে আরও একটা বিষয় ক্লিয়ার হলো যে যারা ইলেকট্রন দেখো সুস্থিতি লাভ করার জন্য যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা হলো ধাতু, এবং তাদেরকে আমরা কি বলবো, ক্যাটন। মানে তাদের যারা ত্যাগ করবে তাদের মাথায় আমরা কি দেবো, প্লাস চিহ্ন দিব, ঠিক আছে? এবং এটাকে আরও বলে, যেটাকে বলি আমরা ক্যাটায়ন। আর যারা দেখো গ্রহণ করবে তাদেরকে আমরা কি বলবো, আমরা তাদের মাথায় কি দিব, আমরা মাইনাস চিহ্ন দিব। যেমন ওয়াই দিয়ে প্রকাশ করে মনে করো মাইনাস চিহ্ন দিবে যারা গ্রহণ করবে। যে কটা ইলেকট্রন গ্রহণ করবে তত মাইনাস। যদি মনে করো একটা গ্রহণ করে শুধু প্লাস, দেখো যদি শুধু একটা ইলেকট্রন গ্রহণ করে শুধু প্লাস, আর 2টা করলে 2 প্লাস, ঠিক আছে? আর যদি 3টা, এখানে 2টা করে 2 এরকম হবে। এখন দেখো যারা গ্রহণ করে তাদেরকে বলে আমরা অ্যানায়ন, এটা বলে রাখলাম তোমাদের, অ্যানায়ন। তাহলে অ্যানায়ন হতে পারে, ক্যাটায়ন হতে পারে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। যারা গ্রহণ করবে ইলেকট্রন তাদের বলবে অ্যানায়ন, যারা ত্যাগ করবে তাদেরকে বলবে ক্যাটায়ন। তো অনেক বেসিক তোমাদের এখানে দিলাম, তোমরা যদি এই বেসিকটা মনে রাখতে পারো তোমাদের সব কিছু সহজ হয়ে যাবে। দেখো তো দেখো এখানে আমরা বলি, তাহলে এখন আমাদের দেখো এই যোজনী সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। তাহলে আবার বলি যে এখানে দেখো, তাহলে যোগের সংকেত লেখার সময় আমাদের মৌলের যোজনী সম্পর্কে ধারণা থাকতে হয়, এবং মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যোগ গঠন করে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? অর্থাৎ যার যে কটি যোজনী তাকে ততটা আমরা হাত বলতে পারি। দেখো যে মৌলের একটি হাত তার যোজনী হবে 1। যেমন হাইড্রোজেন ক্লোরিন উভয়ের এক হাত বিশিষ্ট মৌল, বুঝছো, মানে তাদের যোজনী 1 করে, উভয় যোজনী কত 1। আবার তাই হাইড্রোজেন এবং ক্লোরিনের সংখ্যাটা এত। এখন তোমাদেরকে এটা বলে দিই, আসলে এই যে তোমাদের যোজনী আমরা শিখালাম, আর তাহলে এখন এদের যখন আমরা বিক্রিয়া দিব, আসলে বিক্রিয়াগুলো কেমন হয় আমি তোমাদের একটু বলি। দেখো এখানে কিন্তু আমরা দেখালাম তোমাদের যোজনী আসলে কি হয়। দেখো তো মনে করো যে আমরা যখন বিক্রিয়া করি, মনে করো যে আমরা হাইড্রোজেন ক্লোরিন ওখানে দিয়ে দিই, ওটা দিচ্ছি, ওটা একে বলি হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়া দিব। এটা কিন্তু হাইড্রোজেন না ক্লোরিন, এটা কি বলবো, 1 নম্বর মৌল, এটা হলো 17 নম্বর মৌল, ঠিক আছে? তো এদের মধ্যে আমরা বিক্রিয়া দিব, তাহলে কি ঘটবে, বিক্রিয়া ঘটার সময় আমাদেরকে যোজনী খেয়াল রাখতে হবে। দেখো হাইড্রোজেনের যোজনী কত, একটু আগে তোমাদের বলছিলাম 1, তার কারণ সে আমাদের সুস্থিত অবস্থা লাভ করার জন্য 1 ইলেকট্রন গ্রহণ করে। আবার ক্লোরিনের কত যোজনী, তারও 1, তার কারণ সেও বিক্রিয়া আমাদের তার শেষ কক্ষপথে থাকে 7টা ইলেকট্রন, সে কি করবে সুস্থিতি লাভ করার জন্য আরও একটা নিয়ে কি করবে 8টা করবে। তাহলে দেখো এরও যোজনী 1, এরও যোজনী 1। তাহলে যখন বিক্রিয়া হবে তখন কি ঘটবে, তখন আমাদের যোজনীগুলো অল্টা করে দিব, ঠিক আছে? অর্থাৎ এরও যোজনী 1, এরও যোজনী 1। তখন আমরা যোজনীগুলো, এর যোজনীটা আমরা এর পাশে লিখবো, অর্থাৎ ক্লোরিনের যোজনী যত সে ততগুলো হাইড্রোজেনকে ধরবে, বুঝতে পারছো? এবং হাইড্রোজেন যত যোজনী যত, তো সে ততগুলো ক্লোরিনকে ধরতে পারবে, বুঝতে পারছো? তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন ক্লোরিন কয়টা হাইড্রোজেনকে আমরা লিখি, পাশাপাশি লিখি, ক্লোরিনের যোজনী 1, সে 1টাকে হাইড্রোজেনকে ধরবে। আবার হাইড্রোজেন যোজনী 1, সে 1টা ক্লোরিনকে ধরবে। এটা না বুঝলে দেখো আরও আমি সহজ করে বুঝাচ্ছি। দেখো একটা আমি ছোট করে নিই, দেখো তোমাকে আরও সহজ করে দেখাই। যেমন মনে করো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আমরা বিক্রিয়া দিলাম, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের মধ্যে বিক্রিয়া দিলাম। তা আসলে কি একটা বিষয় এখানে মনে রাখবা, যে প্রকৃতিতে কিন্তু হাইড্রোজেন কিন্তু শুধু হাইড্রোজেন পরমাণু আকারে থাকে না, গ্যাস আকারে থাকে, পানিও কিন্তু গ্যাস আকারে থাকে। তো এটা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় আমি তোমাদের যদি একটু বলি। দেখো এখানে তাহলে আমাদের কিন্তু এখানে কি দেওয়া আছে 2 না 3 এগুলো আমাদের দেখার দরকার নেই, তার কারণ এগুলো কিন্তু অণু,
কারণ হাইড্রোজেন কিন্তু সিঙ্গেল ওয়াইজ থাকে না, এগুলো গ্যাস আকারে থাকে পরিবেশে। তাহলে এই দুটো যখন বিক্রিয়া করবো আমাদের খেয়াল রাখতে হবে হাইড্রোজেনের যোজনী কত, একটু আগে আমরা দেখলাম 1 বা 1, এবং অক্সিজেন যোজনী আমরা দেখলাম তার শেষ কক্ষপথে কয়টা থাকে, 6টা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হলো 6টা, তাহলে তার 8টা হতে কত লাগে, আরও 2টা লাগে, তার মানে তার যোজনী হলো 2। তাহলে দেখো এরা যখন বিক্রিয়া করবে তখন কী হবে, তাহলে কি দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা পাশাপাশি লিখি। দেখো হাইড্রোজেন যেহেতু যোজনী 2, তার মানে এ 2টা, মানে আমাদের অক্সিজেনের যোজনী 2, 2টা হাইড্রোজেনকে ধরবে, এবং দেখো হাইড্রোজেন যোজনী কত 1, এই একটা অক্সিজেনকে ধরবে, তাহলে কি হবে যোগটা যদি আমরা সহজভাবে সাজা লিখি H2O। তাহলে এটা কিন্তু আমরা জানি পানির সংকেত, এটা কি বলতো পানি। তাহলে দেখো বুঝতে পারছো আসলে যোজনী অল্টার হবে, ঠিক আছে, যোজনীটা আমরা দুইজনে অল্টার করে দিলে আমাদের সংখ্যা হয়ে যাবে। আবার যদি তোমাদেরকে দেখাই, আমি আরও একটা দেখাই, সহজ করে দিই, সব দেখাই দিচ্ছি তোমাদের। দেখো যে আমরা দেখি কার্বন প্লাস অক্সিজেন, বুঝছো, তো প্রকৃতিতে কার্বন কিন্তু সিঙ্গেল এভাবে কার্বন হিসেবে থাকে বিভিন্ন রূপভেদে, তো এই জন্য কিন্তু এখানে কার্বনের সাথে কোনো অন্য কিছু লিখতে হয় না। তো এটা যদি বিক্রিয়া করি তাহলে কি হবে বলতো, দেখো কার্বনের যোজনী একটু আগে আমরা দেখলাম কত 4, এবং অক্সিজেন যোজনী কত দেখলাম 2, তাহলে দেখো যোজনী অল্টার করে দাও, তাহলে কার্বন এবং অক্সিজেন, কার্বনের যোজনী কত 4, তার মানে এখানে যাবে 4, অক্সিজেনের যোজনী কত এখানে যাবে, কত যাবে 2, যোজনীটা আমরা পাল্টাই দিলাম। তো এটা কিন্তু আমাদের কি হবে দেখো, এখন একটা দেখো যদি দেখো কাটাকাটি যায়, দেখো এখানে 2 এখানে 4, কাটাকাটি 2 দিয়ে কাটা যায়, তাহলে কি হবে 1, এটা হয় 2, তাহলে কি লেখা যায় C1O2 বা CO2। তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড, এটা হলো কি কার্বন ডাইঅক্সাইড। তো দেখো আসলে এইভাবে কিন্তু যোজনী অল্টার করে আমরা আসলে যৌগ লিখে থাকি এবং বিক্রিয়ার সময় লিখে থাকি। তো আশা করি তোমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝে গেছো, আর তোমাদের এখানে কোনো ঝামেলা হবে না। তো দেখো হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl, বুঝতে পারছো। দেখো অক্সিজেনের যোজনী কত 2, এবং অক্সিজেনের একটি পরমাণু যোজনী, একটি পরমাণু 2টি হাতে তাহলে, তা 2টি হাত দিয়ে 2টি একযোজী অর্থাৎ এক হাত বিশিষ্ট 2টি হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে। এই জন্য দেখো আমাদের এদের সংকেত কি হবে H2O, অর্থাৎ দেখলাম আমরা একটু পরে আগে দেখলাম যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া করলে কি হবে H2O হয়। পরে দেখো নাইট্রোজেন এবং কার্বনের যোজনী যথাক্রমে কত 3 এবং 4, অর্থাৎ আমরা জানি নাইট্রোজেনের যোজনী কত 3 এবং কার্বনের যোজনী হলো 4। তাহলে এদের যদি বিক্রিয়া করি বুঝতেই পারতেছো তাহলে কি হবে, ফলে দেখো অ্যামোনিয়ার সংকেত দেখো কি হবে NH4, তার কারণে দেখো আমরা জানি হাইড্রোজেন যোজনী কত 1 আর নাইট্রোজেন হলো 3, বিনিময় করে দাও তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। আবার দেখো পরেরটা দেখো যে এখানে কি বলছে মিথেনের সংকেত CH4, তাহলে দেখো আমাদের কার্বনের ছিল যোজনী কত 4, হাইড্রোজেন হলো 1, তো অল্টার করে দাও কি হবে CH4 হয়ে যাবে। তো আশা করি এখানে তোমরা বুঝতে পারছো CH4। আবার দেখো হাইড্রোজেন ক্লোরাইড, পানি, অ্যামোনিয়া এবং মিথেন অণুকে নিম্নভাবে দেখানো হলো। দেখো এখানে গঠনগুলো দিচ্ছে, আমরা তো এটা অলরেডি বুঝতে পারলাম। দেখো এটা আসলে এইভাবে, তাহলে দেখো এখানে একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। পানির অণুতে কি থাকে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন থাকে, একটু আগে দেখলাম। এমন ক্ষেত্রে কি থাকে একটা নাইট্রোজেনের সাথে আমাদের কয়টা থাকতে পারে হাইড্রোজেন 3টা থাকতে পারে, কেননা বলতো এখানে নাইট্রোজেনের যোজনী হলো 3, সে একযোজী যেমন একযোজীকে হাইড্রোজেন একযোজী 3টাকে ধরতে পারে। মিথেনের মধ্যে দেখো কার্বনের যোজনী হলো 4, সে একযোজী দেখো কার্বন 4টাকে ধরতে পারে। তো আশা করি বুঝতে পারছো। পরের টপিকটা দেখো যে উল্লেখ্য কোনো মৌলের একাধিক যোজনীও থাকতে পারে, যেমন সালফারের যোজনী কত 2 এবং 4, এবং আয়রনের যোজনী কত, আয়রন মানে কি বলতো লোহা, এই যে এটা আমরা ফেরাম দিয়ে প্রবেশ করি, ঠিক আছে। এর যোজনী কয়টা থাকতে পারে 2 থাকতে পারে এবং 3ও থাকতে পারে। তো দেখো যাদের একাধিক যোজনী আছে তারা কিন্তু অবস্থা ভেদে কখনো 2টা যোজনী প্রদর্শন করে, কখনো 3টা যোজনীও প্রদর্শন করে। 2 3 আছে, তাদের 2 4 আছে তারা কখনো 2 কখনো 4 প্রদর্শন করে। তো আশা করি বুঝতে পারছো। তো পরের টপিকটা দেখো এখানে কি বলছে, পরের লাইনটা দেখি যে অতএব কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। এটা দেখো সংখ্যা হিসেবে মনে করতে পারো, যোজনী হলো ওই মৌলটা কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটা হচ্ছে যোজনী। তবে আরও যদি ভালো করে বলি সেটা কি, আমি একটু আগে তোমাদের বললাম যে এটা লিখে দিলাম যে যৌগ গঠনকালে কোনো একটি পরমাণু যত কটা যৌগ, দেখো এখানে কোথায় লিখে দিলাম, দেখো যৌগ গঠনের সময় কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাদেরকে মিলে কি বলা হয় থাকে আমরা যোজনী বলে থাকি, এটা একটা সংজ্ঞা। আবার দেখো সহজভাবে এটা বলতে পারো যে একযোজী পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের সাথে যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তাকে তার যোজনী বলে। পরটা দেখো কোনো যৌগ গঠনের সময় সাধারণভাবে লক্ষ্য রাখতে হবে যেন মৌলের সবগুলো হাত বা যোজনী কাজে লাগে, বুঝতে পারছো, সবগুলো হাত বা যোজনী কাজে লাগাতে হবে। তো এখানে দেখো তোমাদের যেটা কাজ দেব আমি, যে তোমরা কি করবা
এখানে দেখো তোমাদের আসলে যোজনী বের করা তোমাদের তো এই ক্লাসের জন্য আসলে উপযুক্ত নয়, এটা কঠিন হয়ে যাবে। তো তোমাদের কিছু যোজনী মুক্ত করতে হবে। যেমন এখানে দেখো যে আমি তোমাদের অলরেডি বলছি ধাতু কি অধাতু কি, এখানে দেখো দেওয়া আছে যে অধাতু এবং ধাতু। তো ধাতু কি বললাম, যে দেখো যৌগ গঠনের সময় যারা ইলেকট্রন মানে আমাদের কি করবে, ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ সুস্থিত অবস্থায় অর্জন করার জন্য যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু। এবং কারা ত্যাগ করবে সেটাও বললাম, যে যাদের শেষ কক্ষপথে কটা থাকবে আমি তোমাদের আবার বলে দিই, যে সকল পরমাণুর শেষ কক্ষপথে মেনলি কটা থাকে, 1 থেকে 3টা ইলেকট্রন থাকে। তারা দেখো 1 থেকে 3টা থাকবে, তখন তাদেরকে দেখো 8টা করতে গেলে কি করতে হয়, তাদেরকে আরও দেখো অনেকগুলো ইলেকট্রন নেওয়া দরকার হয়, তাই না? তো এতগুলো ইলেকট্রন অন্য পরমাণু দেয় না, সেজন্য কি করে এরা ইলেকট্রন নিজেরা ত্যাগ করে দেয়, ঠিক আছে? এই জন্য এরা হলো ধাতু। আবার দেখো যে সকল পরমাণুর শেষ কক্ষপথে মনে করো 5, 6, 7টা ইলেকট্রন থাকে, তারা দেখো কি, তারা কিন্তু এতগুলো ইলেকট্রন অন্যকে দেবে না, বুঝছো? যখন দিবে না তখন তাহলে কি করবে, তারা দেখো তার 3টা আছে সে 5টা আছে সে 3টা নিবে, যার 6টা আছে সে কি করবে 2টা নিবে, যার 7টা আছে সে 1টা নিয়ে 8টা হয়ে সে সুস্থিত অবস্থা লাভ করবে। তো যারা নিবে তাদেরকে বলবো আমরা অধাতু, বুঝতে পারছো? তাদেরকে বলবো অধাতু। আশা করি তোমাদের এখানে কোনো ঝামেলা নাই, তোমরা সহজেই বুঝতে পারবা। তো দেখো এখানে ধাতু অধাতু আমরা শিখলাম। তো এই যে এখানে দেখো আমাদের উদাহরণ দেওয়া আছে অধাতুগুলা কে কে, যেগুলো দেখবা এদের সবগুলা ইলেকট্রন দেখবা, এদের শেষ কক্ষপথে আমাদের 5 থেকে 7টা পর্যন্ত ইলেকট্রন আছে। আর এগুলো দেখো ধাতু বলছে, এদের দেখবা শেষ কক্ষপথে আমাদের দেখবা যদি ইলেকট্রন দেখো 1 থেকে 3টা পর্যন্ত ইলেকট্রন আছে, এরকম আর কি, ঠিক আছে? এরকম দেখবা। তো এগুলো হলো ধাতু। তো এগুলো দেখবা তোমাদের যেটা কাজ দেবো আমি, যে আরেকটা জিনিস কথা বলি, যে দেখবা যে সকল দেখবা বললাম যে 1 থেকে 3 বললাম, 1 থেকে 3 বললাম এগুলো ধাতু, আর 5 থেকে 7 বললে অধাতু। তাহলে 8 তাহলে কি হবে, 8 মানে কি, সে সুস্থিত অবস্থায় আছে, মানে সে বিক্রিয়া করতে চাবে না, তাকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি, ঠিক আছে? নিষ্ক্রিয় মৌল বলি। যাই হোক, আরও একটা জিনিস বললাম, দেখো মাঝে আমি 4টা উল্লেখ করি নাই, 1 থেকে 3 বললাম কি বলতো, ধাতু। এবং দেখো কি বললাম 5 থেকে 7 বললাম অধাতু যদি ইলেকট্রন থাকে। তাহলে মাঝে কি 4 বাদ দিছি না বলতো, 4 বা 4 বাদ দিছি, এর যে যারা থাকবে তারা কি হবে, অধিকাংশ কি আমরা বলি হলো কি অপধাতু। অপধাতু অর্থাৎ তারা ধাতু না, অধাতু না, অপধাতু বলি আমরা, অর্থাৎ তাদের মধ্যে 2টার বৈশিষ্ট্য থাকে ধাতু অধাতুর মধ্যে, ঠিক আছে? আর যেটা বললাম যাদের সাথে 8টা থাকবে তারা হলো নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে? নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে? নিষ্ক্রিয় মৌল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যেগুলো মুক্ত করতে হবে আবার একটু বলে দেই। দেখো অধাতুর মধ্যে দেখো হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের দেখো এগুলো মুক্ত করতে হবে। তো তোমাদের এগুলো মুক্ত করতে হবে। আবার দেখো এতে এগুলা একটু মুক্ত করতে হবে, বুঝছো? আসলে দেখবা তোমরা সবগুলো মুক্ত করার চেষ্টা করবা, তবে কিছু কিছু মুক্ত না করলে চলবে, যেমন এগুলো মুক্ত না করলে চলবে, ঠিক আছে? এগুলো মুক্ত না করলেও চলবে, এগুলা বড় হয়ে যায়, এগুলো না করলেও চলবে। সিলভার এগুলো মুক্ত না করলেও চলবে। তো বাকি যেগুলো আছে এগুলো দেখবা তোমরা দেখো যোজনীগুলো মুক্ত করার চেষ্টা করবে, কারণ এগুলো লাগবে। তো আরেকটা বিষয় তোমাদের এখানে আমি বলে দিই, এই পেজটা অবধি তোমাদের পড়াই, সেটা হলো দেখো যৌগমূলকটা কি। যৌগমূলক তো দেখো আমরা নিচের দিকে দেখতেছি যে দেখো শকে উল্লেখিত দেখো SO4 উপরে দেখবা যে 2- আছে, এখানে দেখো কি CO3 উপরে দেখো 2-। তো এইগুলো দেখো যৌগের মতো দেখা যাচ্ছে, আবার উপরে কিছু সংখ্যা দিয়ে মাইনাস, এগুলো আসলে কি দেখো। তো এই দেখো এই পরমাণুগুলো স্বাধীনভাবে থাকে না, এরা কি থাকে না বলতো, স্বাধীনভাবে থাকে না, মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। কীভাবে দেখো, যেমন একটা হাইড্রোজেন যেমন যৌগ গঠন করে, কার্বন যেমন যৌগ গঠন করে, আমরা একটু দেখলাম, ঠিক সেইভাবে এরাও কি করে যৌগ গঠনে অংশ নেয়, এরা স্বাধীনভাবে থাকতে পারে না, বুঝছো? এবং মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। এই জাতীয় পরমাণুগুলোকে কি বলা হয়, যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। তো আমাদের যেটা পরীক্ষা আসে কি বলতো, যে আসলে যৌগমূলক কাকে বলা হয়, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো একগুচ্ছ পরমাণু সমন্বয়ে গঠিত বা একগুচ্ছ দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণুগুচ্ছ, যা পরমাণু আবার লিখে দিই আমাদের দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত, পরমাণু সমন্বয়ে গঠিত
পরমাণু গঠিত হওয়ার পর থেকে তোমরা দিবা এই যে এখান থেকে, বুঝছো? গঠিত কি? গঠিত পরমাণু গুচ্ছ কে দিবে না, গুচ্ছ যা পরমাণু গুচ্ছ, সরি এখানে দেখো গঠিত পরমাণু গুচ্ছ, এই দেখো গঠিত পরমাণু গুচ্ছ, তারপর এখানে দিবা যা, তারপর দিবা স্বাধীনভাবে থাকে না এবং মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় তাদেরকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। তাহলে দেখো আমি আবার বলি যে দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ যা স্বাধীনভাবে থাকে না, মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় তাদেরকে এ জাতীয় পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। এটা কিন্তু ক নম্বরে আসে অনেকবার, সেটা মুখস্থ করতে হবে। তাহলে দেখো এগুলো এভাবে তৈরি হয়, ঠিক আছে? তো দেখো যখন এরা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন কিন্তু সরাসরি দেখো এই পরমাণুর মতো। তো আমরা এখানে কি দেখছিলাম বলতো, যেমন আমি তোমাদের আবার একটু তুলনা করে দেখাই। যেমন আমি দেখছিলাম হলো কি যে কার্বন প্লাস আচ্ছা তোমাদের আমি দিয়ে দেখাই, পানিটা দিয়ে দেখাই, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া করছিলাম কীভাবে বলতো, যোজনী দিয়ে অল্টার করে দিয়েছিলাম, অর্থাৎ এর যোজনী 1 এর যোজনী 2, তাহলে কি হবে H2O হবে, যোজনী অল্টার হয়ে গেল। তো এখানে দেখো এদের মধ্যে দেখো যোজনীর মধ্যে কিছু একটা দেওয়া আছে, দেখো এই যে এখানে দেখো যাদের দেখো প্লাস আছে চিহ্ন তাদের কি হবে, যাদের এখানে দেখো এই যে এখানে দেখো যাদের প্লাস আছে তার মনে করবো তাদের যোজনী 1, শুধু প্লাস, মানে তারা আমরা কি ক্যাটায়ন, অর্থাৎ তারা ইলেকট্রন একটা ত্যাগ করছে বা একটা ইলেকট্রন কম। তাদের মাইনাস মানে কি, তাদেরও যোজনী 1, তাদের একটা ইলেকট্রন বেশি আছে। আবার দেখো যাদের 2 আছে, 2 মাইনাস কি বুঝবা, তাদের 2টা ইলেকট্রন বেশি আছে। কিন্তু তাদের দেখবা একটা মেন কথা যেটা, যাদের দেখবা 2 আছে তার মানে 2টা যোজনী, একটা আছে একটা যোজনী প্লাস, 3 মাইনাস বা প্লাস থাকুক তাদের যোজনী কত 3। তো এদের সাথে কেউ যদি যোগগ্রহণ করে, যদি আমি তোমাদেরকে দেখাই যে সহজভাবে দেখাই, যে মনে করো যে এখানে আমি তোমাদেরকে এই যে এখানে এটাই দেখাই, এটা দেখো কার্বনেট CO3 2-। তাহলে এটা মনে করো আমাদের কোনো একটার সাথে যোগ গ্রহণ করবে, যে মনে করো ক্যালসিয়ামের সাথে। তো আমরা জানি, তোমরা হয়তো এখানে জানো না, উপরে দেখবা ক্যালসিয়ামের যোজনী হলো 2 আর এখানে যোজনী কত 2। তাহলে 2টা যখন যোগ গ্রহণ করবে তখন কি হবে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এখানে কিন্তু আর কিছু দিতে হবে, কারণ এরও 2 এরও 2 কাটা, তাহলে কি হলো CaCO3। তো আশা করি বুঝতে পারছো, এখানে তোমার সমস্যা হবে না, ঠিক আছে? তো আবার যদি এরকম হতো, এখানে ক্যালসিয়াম যদি আমরা এর সাথে যুক্ত করতাম তাহলে কি হতো, এর সাথে যদি যুক্ত করতাম তাহলে কি হতো দেখো তো, তাহলে ক্যালসিয়াম প্লাস নাইট্রেট, তাহলে এর কিন্তু যোজনী 1, এর কত 2, তাহলে কি হবে যোজনী অল্টার হয়ে যাবে। তো অল্টার হলে কি হবে, কি লিখতে হবে এখানে দেখো Ca, এখানে যেহেতু 2 দিতে হবে এই জন্য আমরা ব্র্যাকেট নিতে হবে, তখন কিন্তু আমাদের এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? তখন যোগটা আমাদের এরকম থাকবে, তখন কিন্তু আর যোগ যখন গ্রহণ হয়ে যাবে তখন কিন্তু উপরে আর কোনো চিহ্ন দিতে হবে না, বুঝছো? এটা মনে রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমরা যোগ লিখে থাকি। তো আশা করি তোমাদের দেখো এই যে এইভাবে যদি তোমরা পড়ো তাহলে দেখবা তোমাদের কিন্তু আর কঠিন মনে হবে না অসম। তো এখানে দেখো এই যে এগুলো পড়ে দেখাই একটু তোমাদেরকে, যে যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে যে সকল নিয়ম অনুসরণ করা হয় তা নিম্নরূপ। কী কী নিয়ম অনুসরণ করা হয়? যৌগে উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতের যোজনী লেখার সময় কি করতে হবে, যোজনী লেখার প্রয়োজন হয় না। এটা একটা দেখালাম, যদি একই হয় বুঝছো যোজনী, তাহলে কি হবে না, তাদের যোজনী লেখার প্রয়োজন হয় না, শুধু মৌলগুলো পাশাপাশি লিখলেই চলে। যেমন দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ দেখো এখানে ক্যালসিয়ামের যোজনী 2 ও অক্সিজেনের যোজনী 2, এই জন্য এখানে পাশাপাশি লেখার প্রয়োজন নাই, বুঝছো? পাশাপাশি লেখার প্রয়োজন নাই, শুধু মৌলগুলোকে পাশাপাশি লিখলে হবে। তো এখানে আশা করি বুঝতে পারছো। আবার দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা জানি দেখো ওইখানে দেখো উপর দিকে দেখো এখানে অ্যামোনিয়ামের যোজনী ছিল কত 1, অ্যামোনিয়ামের যোজনী কত ছিল 1 ছিল, এখানে 1 ছিল, তাহলে অ্যামোনিয়াম আর ক্লোরিনের যোজনী আমরা জানি 1, তাহলে এখানে পাশাপাশি লিখলে হবে। অ্যামোনিয়াম নাইট্রেট দেখছো এগুলো পাশাপাশি লিখলে হয়। পরটা দেখো কি বলছে, যে উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়। যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো আসলে কি হয়, যেটা তোমাদের দেখাই দিছি, সেখানে দেখো 2 দিয়ে ভাগ যায়, ভাগ করে এটা হয় লিখবা, এটা তোমাদের বলে দিছি। পরটা দেখো উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন গুণিতক না হলে
তাহলে এ মৌলের যোজনী যদি এক্স হয়, বি এর যদি ওয়াই হয়, তাহলে কি হবে? এ ও বি এ মৌল দ্বারা গঠিত যৌগের সংখ্যা হবে, যেটা তোমাদের বললাম যে যোজনী অল্টার করে দিতে হবে, তাহলে এইভাবে। বুঝতে পারছো? যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখছে এখানে, দেখো অ্যালুমিনিয়াম যোজনী যদি বলি আমরা, এটা 13 নম্বর মৌল, অ্যালুমিনিয়াম হলো 13 নম্বর মৌল, এর যোজনী কত? 3। এবং অক্সিজেনের কত আমরা জানি? 8 নম্বর মৌল, এবং এর যোজনী কত আমরা জানি? 2। তাহলে যখন অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা কি করবো? যৌগ তৈরি করবো, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, তাহলে কি হবে? তাহলে যোজনী অল্টার করে দিব, যেহেতু এর যোজনী 3, এর যোজনী হলো 2, তাহলে কি হবে? এখানে অ্যালুমিনিয়ামের জায়গায় এখানে 2 আসবে, অক্সিজেন জায়গায় কত আসবে? 3 আসবে। তো আশা করি তোমাদের বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাস অবধি তোমরা এই টপিকটা কমপ্লিটলি তোমরা পড়ে রাখবা। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।